আমরা ম্যাথ করতেছি হঠাৎ করে। ওকে, আমরা যেটা দেখতেছিলাম যে আয়রনের ম্যাথ দিয়ে আমরা থেকে আবার শুরু করি। আয়রনের ম্যাথটা যেরকম দেওয়া ছিল, তো দেখো আমরা যেটা বলছিলাম যে প্রথমত এখানে খেয়াল করো, প্রথমত আমরা 560 গ্রাম কি নিয়েছিলাম, লোহা নিয়েছিলাম। 500, আমরা ম্যাথটা আবার করি। 560 গ্রাম লোহা লঘু সালফারিক অ্যাসিড দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় কত সেন্টিমিটার কিউব, মানে কত আয়তন হাইড্রোজেন গ্যাস নির্গত করে। মানে লোহাটা যদি একটা দ্রবণ থাকে সালফারিক অ্যাসিডের মধ্যে, একটা সালফারিক অ্যাসিডের একটা দ্রবণ থাকে, সালফারিক অ্যাসিডের দ্রবণ এর মধ্যে আমি লোহা ঢালবো, তাহলে লোহাটা অবশ্যই সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এই যে দেখো বিক্রিয়াটা করে সে কি করবে, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এই যে দেখো লোহাটা সালফারিক অ্যাসিড থেকে কি নির্গত করলো, হাইড্রোজেন গ্যাসটাকে নির্গত করলো। তো আমার কথা হলো, যদি আমি লোহাটা 560 গ্রাম নেই, তাহলে আমার কতটুকু হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। এখন তাহলে আমরা বিক্রিয়াটা লিখবো, তারপর তাদের আইডিয়াল পরিমাণটা লিখবো। স্ট্যান্ডার্ড যেটা বিক্রিয়াতে যে ভরটা নিছি, আমরা 1 মোল আয়রন নিছি। আমরা এখানে কি নিছি, 1 মোল আয়রন নিছিলাম, 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তো আমরা স্ট্যান্ডার্ড ভরটা লিখি, যেহেতু লোহার ভর দেওয়া আছে, তো স্ট্যান্ডার্ড ভরটা লিখি। 1 মোল লোহা ইকুয়ালস টু কত, 55.85 গ্রাম, আমরা জানি তার আণবিক ভর। আর হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলছে, তাই 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন লিখলাম। 1 মোল হাইড্রোজেন গ্যাসের প্রমাণ অবস্থায় কত আয়তন, 22.4 লিটার, আমরা জানি 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। তাইলে এবার আসো আমরা ঐকিক নামে যাই। এই 55 মানে 55.85 গ্রাম লোহা থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কত, 22.4 লিটার। তাইলে 560 গ্রাম লোহা নিলে কতটুকু উৎপন্ন হবে, সেটা আমরা ঐকিক নিয়ম করে এই যে 224.6 লিটার হাইড্রোজেন গ্যাস এখানে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার হলো নেক্সট ম্যাথটা। প্রথম ম্যাথটা আগের মতোই সহজ, মানে আগের ম্যাথটার মতোই ছিল। এবার নেক্সট ম্যাথটা দেখো। এ গ্যাস N2 এর সঙ্গে, এই যে এ গ্যাস বলতে বোঝাইতে কি বলছে, এ গ্যাস বলতে যে হাইড্রোজেন গ্যাস যতটুকু উৎপন্ন হয়েছে, ওইটুকু হাইড্রোজেন গ্যাস যদি আমি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাই, ওইটুকু হাইড্রোজেন গ্যাস যদি আমরা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাই, তাইলে কতটুকু অ্যামোনিয়া উৎপন্ন হবে সেটা বের করতে বলছে। মানে যেটুকু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, মানে 224.6 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, এইটুকু হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাই, আমরা জানি হাইড্রোজেন আর নাইট্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। আমার কোশ্চেন হলে 224.6 লিটার হাইড্রোজেন ইউজ করলে কতটুকু, মানে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে, তো সেটা আমরা বের করি। তো আমরা আগে বিক্রিয়াটা, আমরা আমাদের হাইড্রোজেনের পরিমাণ কত এখন, 224.6। এবার আমরা কিটা লিখবো, এখন বিক্রিয়াটা লিখবো। এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করছে কি, অ্যামোনিয়া। অবশ্যই অবশ্যই সমতা করতে হবে, হাইড্রোজেনের আগে 3 দিতে হবে, অ্যামোনিয়ার আগে কত দিতে হবে, 2 দিতে হবে। তারপর আমরা হলে স্ট্যান্ডার্ড পরিমাণটা লিখবো। এখন স্ট্যান্ডার্ড পরিমাণটা লেখার সময় একটু খেয়াল রাখতে হবে, তোমার হাইড্রোজেনটা কি আয়তন দেওয়া আছে না 224.6 লিটার, তাহলে স্ট্যান্ডার্ড লেখার সময় তার আয়তনটা লিখবো, ভর লিখবো না। এখানে স্ট্যান্ডার্ডে কয় মোল হাইড্রোজেন আছে, 3 মোল হাইড্রোজেন আছে। আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে 3 মোলের আয়তন কত, 3 × 22.4 লিটার। এটা তার স্ট্যান্ডার্ড, মানে আদর্শ যে আয়তনটা সেটা, মানে বিক্রিয়াতে। আর অ্যামোনিয়ার আদর্শ ভরটা লিখি, অ্যামোনিয়ার ভরটা বের করো। নাইট্রোজেনের কত, 14, 3টা হাইড্রোজেনের কত, 3, আর 2 মোল আছে, তাহলে 2 ইন্টু সামথিং হবে, মানে এটা হবে তাহলে 34 গ্রাম। তাহলে দেখা যায় যে 3 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস থেকে উৎপন্ন হয় কত, 34 গ্রাম অ্যামোনিয়া। তাইলে আমাদের অরিজিনাল হাইড্রোজেন কতটুকু আয়তন আছে, 224.6 লিটার হাইড্রোজেন, তাহলে 224.6 লিটার হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় কতটুকু, এটা আমরা যৌগিক নিয়ম করে বের করলাম, কত, 113 মানে 113.64 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমি এইখান থেকে উৎপন্ন করতে পারলাম। দেখো একটা থেকে যতটুকু উৎপন্ন হয়েছে, সেটা যদি তুমি আরেক জায়গায় ইউজ করো, তাহলে কতটুকু কি হবে। ওকে, এবার আসো আরেকটা ম্যাথ আমরা দেখবো। তো সব ম্যাথ সবগুলো এখান থেকে দেখতে হবে। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, আমি একটু আগে দেখলাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বিয়োজন হয় তার। বিয়োজন হইলে সে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা প্রয়োজন। আচ্ছা, ওই জিনিসটা আমরা পরে দেখবো।
আগে আমরা দেখব 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, সেইটুকু কার্বন ডাই অক্সাইডকে পরে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। এই যে কস্টিক সোডা মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। আগে আমরা দেখি 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড তুমি পাবা। তো আমরা ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কত, 20 গ্রাম। তো কার্বন ডাই অক্সাইডের ভরটা আমরা নির্ণয় করবো। দেখো, তো আমরা বিক্রিয়াটাকে লিখি। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি তাপ দিলে কি উৎপন্ন হবে, চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, আর হলো কার্বন ডাই অক্সাইড। ওকে, এবার স্ট্যান্ডার্ড মানে বিক্রিয়ার ভরটা লিখি। এটা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, ভর বের করো। ক্যালসিয়ামের ভর কত, 40, কার্বনের ভর 12, আর অক্সিজেন 3টা কত, 48। তাহলে যোগ করলে কত হয়, 100 গ্রাম হয়। আর কার্বন ডাই অক্সাইডের ভরটা বের করো, 1 মোল কার্বন ডাই অক্সাইড ভরটা বের করো। কার্বনের কত, 12, অক্সিজেন 16 দুগুণে 32, তাহলে 12 আর 32 কত, 44 গ্রাম। তাহলে দেখতেছি আমরা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাইলে 20 গ্রাম আমাদের ক্যালসিয়াম কার্বনেট নিছিলাম কত গ্রাম, 20 গ্রাম। এই 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কত, এই যে উপরে 20 যাবে, নিচে 100 আসবে, 8.8 গ্রাম। তাইলে আমরা 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইউজ করলে কার্বন ডাই অক্সাইড পাবো কত, 8.8 গ্রাম। এখন এটাকে আমরা সোডিয়াম কার্বনেটে পরিণত করব। সোডিয়াম কার্বনেটে পরিণত করব কিভাবে সেটাও বলে দিচ্ছে তারা। এই সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডার প্রয়োজন পড়বে। আমরা কি করব, যে কার্বন ডাই অক্সাইডটাকে পাইছি সেটাকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাবো, তাইলে সোডিয়াম কার্বনেট পাবো। এখন ওই যে 8.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইছি, এটাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে তোমার কতটুকু কস্টিক সোডা লাগবে সেটা বের করতে বলছে। তাহলে আগে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, এখন 8.8 গ্রাম, এটা লিখলাম। এখন আমাদের বের করতে বলছে কি, কতটুকু কস্টিক সোডা লাগবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা তোমার বের করতে হবে, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে। ওকে, তাহলে এবার আমরা বিক্রিয়াটা লিখি। তাহলে বলছি যে কার্বন ডাই অক্সাইডকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাবো, তারপর আমাদের সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইডকে আমরা কস্টিক সোডার সাথে বিক্রিয়া করতেছি। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কি, মানে তোমার কার্বন ডাই অক্সাইড একটা অম্লীয় অক্সাইড, মানে এটা একটা অম্ল হিসেবে কাজ করবে, অম্ল মানে অ্যাসিড হিসেবে কাজ করবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাদের একটা বিক্রিয়া হবে, লবণ এবং পানি উৎপন্ন করবে। সোডিয়াম কার্বনেট লবণ উৎপন্ন করবে, আর H2O পানি উৎপন্ন করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা সমতা করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণে আগে 2 দিতে হয়, মানে এটা সামনে 2 দিতে হয়, সমতা করলাম আর কি। আচ্ছা, এবার আইডিয়াল পরিমাণ লেখো। আমাদের কাহিনীটা কার কার মধ্যে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেওয়া আছে, আমাদের কস্টিক সোডার পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে তাদের পরিমাণগুলো নিচে লিখে আমরা কস্টিক সোডা মানে আইডিয়ালি আগে লিখি। কস্টিক সোডা 2 মোল আছে, তাহলে আমরা 2 মোলের ভর বের করি। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, 23 আর 16 29, 39, 39 আর 1 কত, 40, 40 আবার 2 দিয়ে গুণ করতে হবে, সামনে মোল সংখ্যা 2 আছে, তাহলে 2 × 40 মানে 80 গ্রাম। আইডিয়ালি কত গ্রাম আছে, 80 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইড কত, 44 গ্রাম। ওই দিকটা আগে ভর নির্ণয় করলাম, 12 আর 32, 44 গ্রাম। ওকে, এবার দেখো, এই যে দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কস্টিক সোডা লাগে কতটুকু, 80 গ্রাম। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড আসলে কত আছে, 8.8 গ্রাম। তাহলে 8.8 গ্রামকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা লাগবে সেটা জাস্ট দিয়ে থাকবে। 8.8 টা উপরে চলে যাবে আর 44 টা নিচে চলে আসবে। তাহলে 16 গ্রাম কস্টিক সোডা লাগবে তোমার। ওকে, এটা আরেকটা যে তোমার একই টাইপের, বাট এটা হলো অন্যদিকে, অন্য বিক্রিয়াগুলোতে মানে অন্য ম্যাথগুলোতে কি ছিল, যে এই পাশের একটা আর এই পাশের একটার মধ্যে ছিল, বাট এখন একই পাশের দুইটার মধ্যে আসছে, তো সমস্যা নেই। আচ্ছা, এরপর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা তোমাদের পরীক্ষাও আসে, ঠিক আছে। আর আগের ম্যাথগুলো তোমাদের ছোট ম্যাথ হিসেবে, নৈবিত্তিক হিসেবে বা ইয়ে ম্যাথ হিসেবে আসবে, বাট ওগুলা বুঝলে এটাও বুঝবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দুইটা ক্ষার তোমাকে দিছে, কার্বনেট জাতীয় ক্ষার, একটা ক্যালসিয়াম কার্বনেট, একটা ম্যাগনেসিয়াম কার্বনেট। এদের আচরণটা অনেকটা ক্ষারের মতো। এই দুইটার একটা মিশ্রণ আছে, কোনটার ভর কত আমি জানি না, এই দুইটার মিশ্রণটার ভর হলো 7.8 গ্রাম, 85 গ্রাম। এই দুইটার মিশ্রণ আছে, মিশ্রণটার ভর কত, 7.85 গ্রাম। তো এই মিশ্রণটাকে আমি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করব। দ্রবীভূত করা মানে কি, এই মিশ্রণের মধ্যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিব। এখন ক্যালসিয়াম কার্বনেটটাও তো ক্ষার, ম্যাগনেসিয়াম কার্বনেটটাও তো ক্ষার, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইজনের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে কিসের বিক্রিয়া করবে, মিশ্রণের ক্যালসিয়াম কার্বনেটের সাথেও বিক্রিয়া করবে, আবার ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, দুইজনেই না, যেহেতু কার্বনেট জাতীয় ক্ষার, এটা থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই যে বিক্রিয়াগুলো লেখা আছে নিচে দেখো, দুইটা থেকে কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তো বলছে যে দুইজন মিলে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড
উৎপন্ন করে। দুইজন মিলে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তোমাকে বলছে যে মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর নির্ণয় করো। আমরা তো মিশ্রণের টোটাল ভর জানি, কিন্তু কোনটার ভর কত সেটা তো জানি না, ওইটাই নির্ণয় করতে বলছে। তো আমরা কিভাবে নির্ণয় করব দেখো, কিভাবে নির্ণয় করব? দুইজনেই এখন যখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণের মধ্যে ঢালবা, তখন অবশ্যই সে ক্যালসিয়াম কার্বনেটের সাথেও বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও সে বিক্রিয়া করবে, এবং দুইজনে কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করাবে। ওকে, দেন তাহলে এবার আমরা একটু করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করাবে। তাইলে আমরা ধরে নেই ফার্স্টে আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে যতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো, তারপর ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে যতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো, দুইটাকে যোগ করেই তো আমি পাবো কত? 1.84 লিটার। তাইলে আমরা আলাদা আলাদা হিসাব করি যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, দুইটাকে যোগ করব, সেটাই ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো? 1.84 লিটার। তাইলে আমরা একটা কিছু নির্ণয় করতে পারবো, এবং 7.85 গ্রাম এটা তো আছে। ওকে, তাহলে দেখো আমরা ম্যাথটা কিভাবে করি একটু খেয়াল করো। ম্যাথটা আমি এটা একটু বড় ম্যাথই আছে। দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর, মিশ্রণের ভরটা কত? 7.85 গ্রাম ধরি। আচ্ছা, আর দুইজনের দুইজনের উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের আয়তন ছিল কত? 1.84 লিটার। এটা কিন্তু কেউ একা না, ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট দুইজন থেকেই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তাদের যোগফল হলো 1.84 লিটার। ওকে, এবার আমরা ধরি ম্যাগনেসিয়াম কার্বনেটের মানে ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কত ছিল? এক্স গ্রাম ধরে নিলাম, এক্স গ্রাম ধরে নিলাম। আর তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু হবে? এই 7.85 এর বাকিটুকু, তাহলে কত হবে? ম্যাগনেসিয়াম কার্বনেটের ভরটা কত হবে? 7.85 মাইনাস এক্স গ্রাম। ঠিক আছে? ওকে, তাইলে এই যে দুইজনের ভরটা আমি ধরে নিলাম। তাইলে এবার দুইজনের ভর যেহেতু পাইয়া গেছি, এখন আমরা করি কি? এই যে এই এক্সটাকে ইউজ করে আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা বের করি। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত? 7.85 মাইনাস এক্স, সেটাকে ইউজ করে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা বের করি। অবশ্যই এক্স এর একটা রাশিমালা আসবে, এবং ম্যাগনেসিয়াম, তারপর কি করব? ক্যালসিয়াম কার্বনেট থেকে যতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে প্লাস ম্যাগনেসিয়াম কার্বন থেকে যতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এদের যোগফল ইকুয়ালস টু আমি কত লিখতে পারবো? 1.84 লিটার। তাহলে বের করি আগে। তো আমাদের ক্যালসিয়াম কার্বনেট কতটুকু নিছো? তুমি নিছো কতটুকু? এক্স গ্রাম। বাট আমাদের অরিজিনাল তো আগে দেখতে হবে, তারপর ওইটার সাথে আমরা কি করতে পারবো? ঐকিক নিয়ম আমি করতে পারবো। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমরা প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা দেখাই। ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষার, কার্বনেট জাতীয় ক্ষার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড। এই দুইজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? লবণ, পানি, আর যেহেতু কার্বনেট জাতীয় ক্ষার, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, সমতা করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে টু আছে। তো আইডিয়াল পরিমাণটা আমরা লিখে ফেলি। যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের ভরটা তোমার নিছো কতটুকু? এক্স গ্রাম ভরে নিছো না, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর লিখো। একটু আগে আমরা নির্ণয় করছি ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলের আণবিক ভরটা হলো 100 গ্রাম। আচ্ছা, দেখো তো কার্বন ডাইঅক্সাইডের কি আয়তন লিটারে দেওয়া আছে না? তাহলে কার্বন ডাইঅক্সাইডটা আমরা লিটারে দিই। 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। প্রমাণ অবস্থায় 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। এখন আমরা ঐকিক নিয়ম করতে পারবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাইতেছে কত? 22.4 লিটার। তাইলে আমাদের এক্স গ্রাম, আমরা ক্যালসিয়াম কার্বনেট আসলে নিছি কতটুকু? এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কত? এক্সটা উপরে চলে যাবে, তাহলে উপরে চলে গেলে কি হবে? 22.4 ইন্টু এক্স ভাগ কত? 100। এটা হলো ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাইছো সেটার আয়তন। এবার আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের হিসাব করি। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কতটুকু? নিছো কতটুকু? 7.85 মাইনাস এক্স। এখন আমরা কি করব? সেইটা আমরা বিক্রিয়াটা লিখবো, আইডিয়াল ভরটা লিখবো, তারপর আমরা ঐকিক নিয়ম করবো। তো ম্যাগনেসিয়াম কার্বনেটকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলাম, কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কত? কার্বন ডাইঅক্সাইড। যেহেতু ম্যাগনেসিয়াম কার্বনেট একটা ক্ষার আর HCl একটা অ্যাসিড, তাহলে তারা যেহেতু লবণ, পানি, আর যেহেতু কার্বনেট জাতীয় ক্ষার, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটা উৎপন্ন করলো, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে 2 দেওয়া লাগে, সমতা করা লাগে। সমতা অবশ্যই করবা, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেটের ভরটা বের করি। ম্যাগনেসিয়ামের হলো 24 আর কার্বনের হলো 12, তাহলে কত? 12 আর 24 কত? 36। আর অক্সিজেন 3টা, মানে 16 ইন্টু 3 মানে কত? 48। 36 আর 48 হলো 84 গ্রাম। তাইলে এটার ভর 84 গ্রাম, আইডিয়ালটা লিখলাম। আর কার্বন ডাইঅক্সাইডের যেহেতু আয়তন দেওয়া আছে, তাহলে আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন লিখবো। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তো এটা কি প্রমাণ অবস্থায়। তারপর আমরা ঐকিক নিয়মটা করি। এখানে ওইভাবে করে নাই, তো আমরা ঐকিক নিয়মটা ওইভাবে করে নেই। তো আমরা 84 গ্রাম থেকে
কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাইছি? 22.4 লিটার। তাইলে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেট আসলে নিছি কতটুকু? 7.85 মাইনাস এক্স গ্রাম। তাহলে আমরা দেখি 7.85 মাইনাস এক্স গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখি, ফার্স্টে লিখি 84 থেকে কতটুকু উৎপন্ন হয়েছে? 22.4। তাহলে 7.85 মাইনাস এক্স থেকে কতটুকু উৎপন্ন হবে? 7.85 মাইনাস এক্সটা কি উপরে চলে যাবে, আর 84টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, আর 22.4 তো উপরেই থাকবে। এটা হইলো কি? ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড। তাহলে দুইজন থেকে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা নির্ণয় করে গেছি, এবং আমরা এই যে সমীকরণের মধ্যে আমাদের কি আছে? এক্স আছে। তাহলে আমরা কি করব? এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাইছি? 22.4 এক্স বাই 100। আর ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা কতটুকু পাইছি? 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ভাগ ডিভাইডেড বাই 84। তাহলে আমরা জানি 1.84 লিটার কি মিশ্রণ থেকে পাইছি। মিশ্রণ থেকে পাইছি মানে কি? ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটা মিলে যতটুকু পাইছি আর কি। তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা কি লিখতে পারবো? 1.85 লিটারটা আমরা লিখতে পারবো। তাহলে প্রশ্ন মতো কি লিখতে পারবো? এই যে 22.4x by 100 plus 22.4 into 7.85 minus x by 84, এই দুটা যোগফল ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে আমাদের কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল? 1.84 লিটার। এটা লিখি, এই যে লিখি। এখান থেকে তারপর দেখো সমীকরণ একটা, এখানে একটা সমীকরণ পাইলাম না? একটা সমীকরণ। আমাদের আননোন কয়টা আছে? একটা আছে, জাস্ট এক্স। তাহলে আমরা নির্ণয় করতে পারবো। আমাদের আননোন যতগুলা সমীকরণ কিন্তু ততটা লাগে। তোমার ধরো একটা সমীকরণ দিল 7x plus 8y equals to 16, আর কিছুই দিল না, তুমি কিন্তু এটাকে সমাধান করতে পারবে না, মানে x এবং y এর ভ্যালু নির্ণয় করতে পারবে না, কখনোই পারবে না। বুঝতে পারছো? কিন্তু যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে তুমি নির্ণয় করতে পারবা, কারণ এখানে আননোন কয়টা? দুইটা। এখানে আননোন কয়টা? একটা। এজন্য তুমি এটা এখানে একটা থেকে নির্ণয় করতে পারো। তাহলে এটা কিভাবে নির্ণয় করবে এটা আমি এটাও দেখাই দিই। প্রথমে নিচে লসাগু করবা। লসাগুটা এখান থেকে 2100 লসাগু আসছে, যে 100 আর 84। হ্যাঁ, কঠিন মনে হতে পারে 100 আর 84 লসাগু 2100 বের করা অনেক কঠিন। না করো তুমি, 100 ইন্টু 84 দাও, লসাগু তোমরা করতে পারো। তো 2100 লসাগু আসছে। তো 2100 কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 21। তাহলে 21 ইন্টু কত হবে? 22.4x। তারপর মাঝখানে আছে প্লাস, প্লাস চিহ্ন দিলাম। আর 84 দিয়ে 2100 কে ভাগ করলে হয় 25। তাহলে 25 ইন্টু কত হবে উপরেরটা? তাহলে 25 ইন্টু 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ইকুয়ালস টু 1.84 যা আছে তাই। আমরা কি করব? এই 2100টাকে আমরা কোথায় নিয়ে যাব? এই পাশে নিয়ে যাব। তাহলে 1.84 এর সাথে যদি 2100 গুণ করো তাহলে কত হয়? 3864। আচ্ছা, আর এই পাশে আমরা একটু কাজ করব। এই 21 ইন্টু 22 মানে 21 ইন্টু 24 আমরা গুণ করলে কত পাই? 470.4, আর এক্স তো আছেই। আর এই 25, এই যে এটা যদি একটু গুণ করি, মানে এখানে একটু যদি কাজ করি, 25 ইন্টু 22.4 করলে 560 আসে। সেই 560 এর সাথে কি 7.85 গুণ করলে কত হয়? 4396। আর এই 560 দিয়ে মাইনাস এক্স গুণ করলে কত হয়? মাইনাস 560। ওকে। আচ্ছা, তারপরে কাজটা করছে কি? এই যে যেহেতু এখানে প্লাসের কত আছে? 470.4x, আর মাইনাসের আছে 560.x, তাহলে কত আসে? মাইনাস আসবে, মাইনাস 89.6x আসবে। আর এইটা দেখো, ডান পাশের এটা ছোট, এটা থেকে যদি এটা বিয়োগ করি, 4396 কে বিয়োগ করি, তাহলে কিন্তু মাইনাস আসবে। তাহলে দুই পাশে মাইনাস আসবে, দুই পাশে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারবো। তাহলে গুণ করে টুন করে যা থাকবে 89.6x equals to 532। তারপর x এর ভ্যালু কত হবে? এই 532 ভাগ কত? 89.6। তাহলে x এর ভ্যালু আসে কত? 5.94 গ্রাম। x এর ভ্যালু আসে 5.94। আচ্ছা, x কোনটা ধরছিলাম? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা আসলো কত? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা আসলো কত? তোমাদের 5.94 গ্রাম। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণটা কত? 7.85 মাইনাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু বসায় দাও, কত হবে? 7.85 মাইনাস কত? 5.94, 1.91 গ্রাম। তাহলে দুইজনের আলাদা আলাদা ভর আমরা কি করে ফেলতে পারছি? নির্ণয় করে ফেলতে পারছি। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা করবা। এই ম্যাথটা একটু ভালো মতো করবা। বাকি ম্যাথগুলো যে দেখবা না তাও না, দেখবা, সব ম্যাথই দেখবা। দেখা তো অবশ্যই জরুরি, তোমাদের এই ম্যাথগুলো দেখা। এই ম্যাথগুলো দরকারি ম্যাথ। তো এখান থেকে যে আমরা এই যে আগে যে আয়তনগুলো নির্ণয় করছি, পরিমাণগুলো, এই যে চুনা পাথরের, এই ম্যাথগুলো দেখবা, কারণ এই ম্যাথগুলো অনেক সময় পরীক্ষায় আসে না দেখে অনেকে করতে চায় না। ঠিক আছে, অনেকে করতে চায় না। আচ্ছা,
আরো কিছু ধারণা আজকে আমি দিয়ে দিব। আমরা যেহেতু এই যে পরিমাণ নির্ণয় করা এখানে শেষ, মানে এই টাইপটা কিছুটা ইয়া না, তো পরের টাইপগুলো আসলে এখানে সবই ম্যাথ, বাট পরের পার্টগুলোতে একটু থিওরি আছে, বাট হ্যাঁ বুঝার মতো অনেক কিছু আছে, বাট এখানে শুধু ম্যাথই করতে হবে। 9-10 এর ম্যাথগুলো করছো নরমালি করছো, আমি এখানে কিছু এই যে এখানে কিছু টাইপ করে তোমাদের কিছু জিনিস দেখাবো, ঠিক আছে? তো এখানে কিছু জিনিস টাইপ করে আমরা ঘনমাত্রা, মোলারিটি, এই যে এটা হলো ঘনমাত্রা। ঘনমাত্রা ইকুয়ালস টু মোল সংখ্যা বাই আয়তন, এটা আমরা জানি। ঘনমাত্রা ইকুয়ালস টু মোল সংখ্যা বাই আয়তন। আচ্ছা, ঘনমাত্রার কয়েকটা একক আছে, মোলারিটি, মোলালিটি, আরেকটা হলো নরমালিটি। নরমালিটি, মোলারিটি, মোলালিটি, আরেকটা হলো নরমালিটি। এর মধ্যে মোলারিটিটা সবচেয়ে বেশি পপুলার। 9-10 তোমরা এটা হয়তো দেখে আসছো, মোলারিটিটা সবচেয়ে বেশি পপুলার। তো মোলারিটিটা কি জিনিস? মোলারিটিটা হলো নির্দিষ্ট তাপমাত্রায়, মানে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। নির্দিষ্ট তাপমাত্রা মানে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাকেই ওই দ্রবণের মোলারিটি বলা হয়। 1 লিটার দ্রবণে মোলারিটিটা হিসাব করা হয় কত লিটার দ্রবণে? 1 লিটার দ্রবণে। 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, দেখো আমরা সংজ্ঞা পড়ার নিয়ম কি, নিচেরটাকে 1 ধরা না? তাহলে দেখো নিচেরটাকে 1 ধরো, মানে 1 লিটার ধরো, 1 লিটারে উপরেরটা যতটুকু, মানে 1 লিটারে যত মোল নির্দিষ্ট তাপমাত্রায়, 1 লিটারে যত মোল, ওইটাকে আমরা কি বলবো? মোলারিটি বলবো, ঠিক আছে? এটাকে আমরা মোলারিটি বলবো। এটা হলো ঘনমাত্রার একটা ইউনিভার্সাল একক। তবে এই এককটা একটু তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল মানে ধরো কানাডাতে তুমি একটা যৌগর ঘনমাত্রা তুমি মাইপা আনছো, কানাডাতে একটা ঘনমাত্রা তুমি ঘনমাত্রা মাইপা আনছো, তো ওইটা মাইপাই না বাংলাদেশে এসে আবার মাপা। বাংলাদেশে এসে আবার মাপার কারণে তোমার কি হলো, দেখলা যে ঘনমাত্রা সেম না। ওইখানে 2 মোলার 0.5 মোলার মাইপা আনছো, বাংলাদেশে এসে দেখলা সেটা কি 1 মোলার হয়ে গেছে বা 0.7 মোলার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মানে এটা তাপমাত্রার উপরটা কি নির্ভরশীল হতে পারে, কারণ তাপমাত্রার উপর কি যে আমরা বলছি যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। এখন খেয়াল করো, কম তাপমাত্রায় কিন্তু কম দ্রবীভূত হইতে পারে, বেশি তাপমাত্রায় কিন্তু বেশি দ্রবীভূত হইতে পারে। এই যে দ্রবীভূত হওয়ার হারটা কিন্তু চেঞ্জ হয়, যার কারণে তোমার কি হয়, ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। এই যে এখন একটা জিনিস দেখবো 0.5 মোলার, এই যেভাবে লেখা হয় মোলারিটিকে এই এককটা প্রকাশের জন্য বড় হাতের এম ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এটার মোলারিটি কত? 0.5 মোলার এরকম বলা হয়। এটার মানে কি আসলে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত আছে। এটার মানে হলো 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবণ এই যে 0.5 মোল এম মানে কি, 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত আছে। এটা হলো আমাদের কি 0.5 মোলারের মিনিং, আসলে মিনিংটা হলো এটা। ওকে, এটাই হলো আমরা ঘনমাত্রা S = n/v আমরা কি করতে পারি, বের করতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা S = n/v এটাকে একটু এক্সপান্ড করব। আচ্ছা, এটাকে S = n/v, আচ্ছা S = n/v, n = আমরা আবার লিখতে পারি কি w, S = n/v, n = আমরা কি লিখতে, n তো মোল সংখ্যা, মোল সংখ্যা আবার w/m আমরা লিখতে পারি না? আচ্ছা, এখানে দেখো ভিটা কিন্তু লিটার একক, এখানে আমি একটু ব্রেকেট দিয়ে লিখে দিই। ভিটা হলো লিটার এককে, লিটার এককে নিচে, এই যে নিচেরটা আমরা লিটার এককে এস এখানে, আর উপরটা মোল সংখ্যা তো 0.1 মোল বা 2 মোল। ওকে, ভিটা এখানে লিটার এককে, এটা মনে রাখতে হবে, এটা একটু খেয়াল করতে হবে, লিটার এককে নিতে হবে। ওকে, আচ্ছা তাহলে এবার কি করব আমরা, ধরো n এরটা বসে, n = আবার কত, w/m। তাহলে এটার ভ্যালু, n এর ভ্যালু কত, w/m, তারপরে কত ভাগ, নিচে হলো v, ভিটা কোন একক আছে, লিটার এককে আছে। তাহলে n = লিখলাম কি w/m,
আর ভিটা কি লিটার এককে। আচ্ছা, এটা উল্টায় দিলে এমটা কিন্তু নিচে চলে যায় আর ডাব্লিউটা কিন্তু জাস্ট উপরে থাকে, এমটা ভি এর সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কত, তাহলে কি লিখতে পারি, এটা আমরা ফাইনালি লিখতে পারি ভিটা লিটার হবে ডাব্লিউ বাই এম ভি এল। ডাব্লিউ বাই আমরা এম ভি এল লিখতে পারি এখান থেকে। ঠিক আছে, ডাব্লিউ বাই এম ভি এল লিখতে পারি। ওকে। আচ্ছা, এটা কিন্তু আমরা কি করবো কি, এখন আমরা একটু এটাকে, তোমরা এই সূত্রটা হয়তো দেখছো, ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি, এরকম একটা সূত্র তোমরা দেখছো। এখন এটাতে কি ঝামেলা, মানে এটাতে তোমার নর্মালি আমরা কি ঝামেলাটা ইয়া করি। ঠিক আছে, ধরো একটা দ্রবণ যখন আমরা পরীক্ষাগারে এক্সপেরিমেন্টটা যখন আমরা চালাই, মানে পরীক্ষাগারে যখন এক্সপেরিমেন্ট গুলো চালাই, আমরা খুব অল্প অল্প, মানে টেস্ট টিউবে যত কম নেওয়া যায় তত কম নিয়ে আমরা এক্সপেরিমেন্ট গুলো করি। কারণ কেমিক্যালের দাম আছে, প্রচুর দাম, এগুলোর প্রচুর দাম। তো দামের কারণে এগুলা কি করবে না, তোমার নর্মালি এগুলা বেশি খরচ করবে না। তো লিটার, হ্যাঁ 1 লিটার নিয়ে আমি এক্সপেরিমেন্ট করব এরকম দেখা যায় না। এরকম এক্সপেরিমেন্ট করা হয় না, 1 লিটার দিয়ে করবো আমি, এত তোমাকে দিবে না। দেওয়া যায় যে মিলিলিটার এককে তোমাকে দিতেছে, 10 মিলিলিটার দিতেছে, 15 মিলিলিটার দিতেছে, মানে এর বেশি দিতেছেই না তোমাকে, এর বেশি দেয়ও না। তাহলে আয়তনের এককটা লিটারটা ইউনিভার্সাল, হ্যাঁ ঠিক আছে, এসআই এককের মতো, মানে এটা একটা স্ট্যান্ডার্ড একক, লিটার অ্যাটমসফিয়ারিক, এটা স্ট্যান্ডার্ড একক। কিন্তু এই পরীক্ষাগারের এক্সপেরিমেন্টের জন্য লিটার এককটা খাটে না, কারণ লিটার একক ইউজ এত লিটার নেয়ই না, নেয় হলো মিলিলিটার। তো এই আয়তনের এককটাকে আমি মিলিলিটার করতে চাইতেছি, আয়তনের এককটাকে আমি কি করতেছি, মিলিলিটার দিতেছি। তাহলে যদি মিলিলিটার নাও, কিন্তু এই সূত্র তো আমাকে লিটার ইউজ করতে হবে, এই সূত্র তো আমি মিলিলিটার ইউজ করতে পারবো না। তাহলে মিলিলিটার নিলে সেটাকে আবার সাথে সাথে লিটারে নিতে হবে, মিলিলিটারটাকে নিলে সেটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা লিটার হয়ে যাবে। তাহলে তো এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখতে পারি কিনা দেখো, এটাকে দেখো, উপরে ডাব্লিউ থাকলো, ভাগ হইলো, এমটা কিন্তু আণবিক ভর মনে রাখতে হবে, ডাব্লিউটা হলো যে কোনো ভর, এমটা লিখলাম, তারপর ভিটাকে আমি মিলিলিটারে লিখবো, ভিটাকে আমি কি লিখবো, এটাকে ভাগ দিই, এখানে একটা ব্রেকেট দিই, ব্রেকেট লাগবে না, ব্রেকেট লাগবে, ভিটাকে আমি মিলিলিটারে নিলাম। এখন মিলিলিটারে নিলে কি আমার এটাকে সাথে সাথে আবার কি লিটার বানিয়ে দিতে হবে, লিটার বানিয়ে দিলে এটাকে সাথে সাথে আবার কত দিয়ে ভাগ করে দিতে হবে, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো আমি এটা আগে লিখি, তারপর বুঝতে পারবো। এই যে দেখো, এই ভিটাকে আমি কি লিখছি, মিলিলিটার নিছি, মিলিলিটারটাকে আমি আবার কত দিয়ে ভাগ করে দিছি, 1000 দিয়ে ভাগ করে দিছি। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে সেটা কি হয়ে যাবে, আবার সাথে সাথে লিটার হয়ে যাবে। তাহলে এইটার সাথে এটার কোনো চেঞ্জ নেই। দেখো, এই ভি মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ দিলে কিন্তু ভি লিটার হয়ে যায়, ভি মিলিলিটারকে যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু লিটার হয়ে ভি লিটার হয়ে যায়, একই জিনিস। তাহলে এটাকে আমরা ফাইনালি আমরা একটা সমীকরণ এটা দাঁড় করাতে পারি যে এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো এটাকে যদি আবার যদি এটাকে উল্টায় দাও, 1000টা কিন্তু নিচেই, এম ভি ভাগ কিন্তু 1000, এম ভি ভাগ কত, এম ভি এ মিলিলিটার ভাগ কিন্তু 1000, তাহলে 1000টাকে যদি উল্টায় দাও সেটা ডাব্লিউ এর সাথে গুণ হয়ে যায়। তাহলে আমাদের উপরে থাকে ডাব্লিউ ইনটুটা, ইনটু মানে এক্স দেই, ডাব্লিউ ইনটু 1000 ভাগ নিচে থাকে হইলো এম, আর ভিটা হইলো তোমার মিলিলিটার এককে। এই যে এটা ডাব্লিউ ইনটু 1000 বাই এম ভি, ভিটা মিলিলিটার এককে নিতে হবে। তোমার যদি 15 ml দেওয়া থাকে তুমি ডিরেক্ট এখানে 15 ml ইউজ করতে পারো, ডিরেক্ট আমি এখানে 15 ml ইউজ করতে পারো। ঠিক আছে, এটাই হলো এখানকার ইয়াটা। ওকে, এটাই হলো আমাদের সূত্রটা, এই সূত্রটা মনে রাখবা, ডাব্লিউ ইনটু 1000 বাই এম ভি, ডাব্লিউ ইনটু 1000 বাই এম ভি। ঠিক আছে, এটাই হলো আমাদের একটা সূত্র, মানে এখানে এখানে একটা সূত্র আমরা ইউজ করলাম। এখন এই সূত্র দিয়ে ইউজ করে আমরা যে কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। যেমন তোমাকে বললো 20 মিলিলিটার 1 পয়েন্ট, ধরো 20 মিলিলিটার 2.45 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, মোলারিটি কত, মানে ঘনমাত্রা বা মোলারিটি কত।
20 মিলিলিটার 2.45 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বা মোলারিটিটা কত, এটা তোমাকে বের করতে বলছে। এটা বের করবো আমরা কিভাবে, এখানে বসায় দিব। আমাদের দেখো এখান থেকে বের করি, একটা একটা করে লিখি, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। দেখো আমাদের এখানে এস ইকুয়ালস টু, আমরা ঘনমাত্রাটা বের করব, এস ইকুয়ালস টু, ওকে। আচ্ছা দেখো আমাদের সূত্রটা কি, ডাব্লিউ ইনটু 1000 বাই এম ভি, ভিটা মিলিলিটার একবার ডিরেক্ট নিতে পারবো তাহলে। আচ্ছা ডাব্লিউ মানে যে কোনো ভর, এখানে কত 2.45 গ্রাম, ডাব্লিউ ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে আমরা লিখি ডাব্লিউ ইকুয়ালস টু আছে 2.45 গ্রাম, ওকে। আচ্ছা তারপরে দেখো এম, এমটা বের করলাম। আচ্ছা এম, সোডিয়াম হাইড্রোক্সাইড এম মানে আণবিক ভর। সোডিয়ামের কত 23, অক্সিজেনের কত 16, 23 আর 16 39, আর হাইড্রোজেনের 40, তাহলে 40 গ্রাম। তারপরে কত ভি, কত আছে 20 মিলিলিটার, ওকে। আচ্ছা এবার এখন এখানে বসাই দিই, এখানে এখানে ইয়া, তাহলে আমাদের উপরে হলো ডাব্লিউ ইনটু 1000, তাহলে আমরা ডাব্লিউ কত 2.45 ইনটু 1000, তারপর ভাগ, ভাগ আছে কি এম, এম প্রথমে আছে এম, এম কত, এম হলো 40 ইনটু, ও লিখছে এটা 40, 40 ইনটু, আর ভি মিলিলিটার কত আছে 20, এটা অ্যানসারটা আসলে তোমার কত আসবে আমি দেখি। 40 ইনটু 20, আচ্ছা 40 ইনটু 20, এটা যাই আসুক আর কি। 40 ইনটু 20 মানে কত 800, 800 তো যাই আসে, অ্যানসার যাই আসে, তুমি এটা বের করবে, ঠিক আছে। এটা এটা তুমি অ্যানসারটা বের করবে কত মোলার হবে আর কি, ঠিক আছে। এটা অ্যানসারটা এইভাবে ম্যাথগুলো মানে ছোট ছোট ম্যাথ, এগুলো নৈবিত্তিকের জন্য, এই যে এই টাইপের ম্যাথটা যেটা দেখাইলাম, এই টাইপের ম্যাথগুলো কিন্তু নৈবিত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নৈবিত্তিকের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। ঘনমাত্রা নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা কি করব, আহ, তোমার এই ঘনমাত্রা নিয়ে আর সামনে করব। বিভিন্ন একক সম্পর্কে হয়তো তোমরা জানো, পিপিএম একক, শতকরা একক, এই এককগুলো আমরা শিখবো, ঠিক আছে। তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো আমরা শিখবো। এই ঘনমাত্রা নিয়ে একটু আলোচনা আছে, অনেক আলোচনা আছে। এটার ছবিটা বইয়ে অত ওইভাবে না, এই জন্য আমি এখানে টাইপ করে দেখালাম। এই ম্যাথটা তোমরা একটু কমপ্লিট করে রাখো, অত মোলার হবে সামথিং, ধরো সামথিং সামথিং মোলার হবে অ্যান্সারটা, ঠিক আছে, যেটা আসে আর কি, এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসে আর কি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমি জানাই দিব, নেক্সট ডেতে আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি আর কি, মনে হয়, ঠিক আছে। তো আমি তোমাদের নেক্সট কবে পড়াবো আমি জানাই দিব, এই দু একদিনের মধ্যে আর কি, ঠিক আছে। ক্লাস আর কোনো প্রবলেম আছে, না থাকলে আমি ক্লাস শেষ করতেছি। Yes, sir. শুনতেছি না কেন?